কি এই রাক্ষসটি তো আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে। আর ও তো চাইলে আমাকে মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলতে পারে। আমি তো কিছুতেই এত বড় দানব আকৃতির রাক্ষসের সাথে পেরে উঠবো না। এখন এখন আমি কি করব? আর পরিমাতা তো আমাকে বলেছিল এখানে এলে নাকি আমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি যদি হৃদয়যন্ত্র এখান থেকে নাও নিয়ে যেতে পারি তাহলে নাকি আমাকে এখানে আমার প্রাণ ত্যাগ করতে হবে, কারণ এই রাক্ষস আমাকে ঠিকই হত্যা করবে। কিন্তু না, আমি এত সহজে হার মেনে যাব না। আমি এখানে এসেছি এই হৃদয়যন্ত্র উদ্ধার করতে, আর এই হৃদয়যন্ত্র উদ্ধার করে নিয়ে তবেই আমি ফিরবো আমার ফুলপরির কাছে। আর ফুলপরিকে সাথে করে রাজপ্রাসাদেও আমাকে ফিরে যেতে হবে। কি করে রাক্ষসের মোকাবেলা করব আমি? এই তো একটা বুদ্ধি পেয়ে গেছি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এই রাক্ষসকে আমি আমার শক্তি দিয়ে হারাতে পারবো না। একে হারাতে গেলে আমার বুদ্ধির ব্যবহার করতে হবে। তবে আমি জানি না আমার এই বুদ্ধিতে কতটুকু কাজ হবে। তবে একবার চেষ্টা করতে ক্ষতি কি, দেখি না আমি কোনোভাবে আমার বুদ্ধিতে এই রাক্ষসকে পরাজিত করতে পারি কিনা। কি হলো? এই তখন থেকে তুই চুপচাপ কি ভেবে যাচ্ছিস? আমাকে কি তুই ভয় পাচ্ছিস না? তুই এখন আমার সামনে, আমাকে কি তুই ভয় পাচ্ছিস না? তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস, পালিয়ে না গিয়ে? ঠিক আছে, তাহলে আমি এখনই তোকে হত্যা করব। তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই এই পাহাড়ে এসেছিস সাধারণ কোনো কারণে নয়। তুই নিশ্চয়ই হৃদয় যন্ত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিস, কিন্তু কেউ কখনো এখান থেকে এভাবে হৃদয় যন্ত্র নিয়ে যেতে পারেনি, আর তুইও পারবি না। তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ তুই। এ কথা বলে রাক্ষসটি প্রতাপের দিকে এগিয়ে যায়। দাঁড়াও ভয়ঙ্কর রাক্ষস, তুমি ভুল করছো। তোমার সাথে আমার কিছু কথা আছে। ও হে মহা শক্তিশালী রাক্ষস, আসলে আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার শক্তির গল্প শুনে। রাক্ষসটি রাজকুমার প্রতাপের মুখে এ কথা শুনে থমকে দাঁড়ায়, আর সে ভীষণ অবাক হয়ে যায়। কি বলছো কি তুমি? তুমি আমার মহাশক্তির গল্প শুনে এসেছো? হ্যাঁ, আমি শুনেছি তুমি এত শক্তিশালী যে এক হাতেই পাহাড় তুলতে পারো। আমি বিশ্বাস করতে পারিনি। আসলে কি তুমি সেটা করতে পারো? তুমি কি এক হাতে পাহাড় তুলে অন্য স্থানে স্থাপন করতে পারো? তোমার কি এতই শক্তি? এক হাত? এসব তুমি কি বলছো? এক হাত মানে তো অনেক বেশি। আমি 2 আঙ্গুল দিয়েই পাহাড় তুলতে পারি। অসম্ভব, কেউ পারে না। তুমি হয়তো মিথ্যা বলছো। তুমি যত বড়ই রাক্ষস হও না কেন, কি করে 2 আঙ্গুলে পাহাড় তুলতে পারো তুমি? কি বললে তুমি? আমি মিথ্যে বলছি? আমি কখনো মিথ্যা বলি না। দেখো, এখনই প্রমাণ দিচ্ছি। তুমি এক্ষুনি দেখতে পাবে। আমি ওখান থেকে পাহাড়টি 2 আঙ্গুলে উঁচু করে আবার ওখানেই রেখে দেব। তারপর তুমি বুঝতে পারবে যে আমার শক্তি মিথ্যা নয়। এই তো মনে হচ্ছে আমি আমার কাজে সফল হতে পেরেছি। এই রাক্ষসকে আমি কিছুটা বোকা বানাতে পেরেছি। এখন ওই রাক্ষস ওই পাহাড়টি তোলার জন্য ওইদিকে এগিয়ে যাবে, আর কিছুটা সময় ব্যস্ত থাকবে। আর এই ব্যস্তটুকু আমাকে কাজে লাগাতে হবে। এই ব্যস্ত সময়ের মধ্যে ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে ওই হৃদয় যন্ত্রটিকে আমাকে উদ্ধার করে ফেলতে হবে। বিধাতা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ওই রাক্ষসটি দেখে ফেলার আগে এই কাজটি সম্পূর্ণ করতে পারি। ওদিকে ফুলকুমারী তখনও নদীর ঘাটলায় দাঁড়িয়ে আছে। রানীমা সেখানে এসে উপস্থিত হয়, আর দূর থেকে সে ফুলকুমারীর অবস্থা দেখে ভীষণ দুঃখ পায়। আহারে, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। কষ্টে দুঃখে মেয়েটা পাথর হয়ে গিয়েছে, আর এভাবে সে নদীর তীরে অপেক্ষা করছে আমার রাজকুমারের ফিরে আসার জন্য।
কিন্তু ও বুঝতে পারছে না যে এই অপেক্ষা যে তার বিফলে যাবে। রাজকুমার আর কখনো কোনো দিনও ফিরে আসবে না, কিন্তু ওকে আমাকে বোঝাতে হবে, ওকে সত্যিটা মেনে নিতে হবে, বাস্তবতাটাকে বুঝতে হবে। এভাবে নিজেকে শেষ করে দিলে কি করে হবে? ও ভীষণ কষ্ট পাচ্ছে। না না, এখন আমাকে ফুলকুমারের সামনে গিয়ে দাঁড়াতে হবে আর ওকে সব বাস্তবতাটাকে বুঝিয়ে দিতে হবে। এই কথা বলে রানীমা আর একটুও দেরি না করে ফুলকুমারীর কাছে এগিয়ে যায়। মা, আপনি এখানে এসেছেন, ভালোই হয়েছে আপনি এসেছেন। জানেন মা, আমার এখানে একা একা রাজকুমার চন্দ্রকুমারের জন্য অপেক্ষা করতে ভীষণ একা একা লাগছিল। আপনি এসে ভালোই হয়েছে। আমরা দুজনে একসাথে রাজকুমার চন্দ্রকুমারের জন্য অপেক্ষা করব। আর এবার দেখবেন রাজকুমার চন্দ্রকুমার ঠিক ফিরে না এসে আর পারবেই না। ফুলকুমারী মা, তুমি ভুল করছো। তোমার চন্দ্রকুমার আর কখনো কোনো দিনও ফিরে আসবে না। যেভাবে মহারাজ আমাদেরকে ছেড়ে চলে গেছেন, রাজকুমার চন্দ্রও আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি শুধু শুধু এখানে এভাবে দাঁড়িয়ে চন্দ্রকুমারের জন্য অপেক্ষা করছো। চন্দ্রকুমার যে আর ফিরে আসবে না, কখনো না, কোনো দিনও না। আর এটা তোমাকে মেনে নিতেই হবে। না না মা, আপনি অন্তত এই কথাটা বলবেন না। সবাই এই কথা বললে আপনি অন্তত আমার কথাটা একটু বিশ্বাস করুন। আমার মন বলছে আমার রাজকুমার চন্দ্রকুমার আমার কাছে ফিরে আসবে। রাজকুমার চন্দ্রকুমারের কিছুই হয়নি, ও বেঁচে আছে। না ফুলকুমারী না, তোমাকে এই মিথ্যাটা নিয়ে বাঁচলে চলবে না। তুমি একটি রাজ্যের যুবরানী, তোমাকে তো বাস্তবতার সম্মুখীন হতে হবে। আর তোমার ভেতরে থাকা সব কষ্টকে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এভাবে ভেঙে পড়ো না, আর কখনো এখানে এভাবে নদী তীরে এসো না। চলো আমার সাথে প্রাসাদে ফিরে চলো। আর কিছুক্ষণ পর সন্ধে নেমে আসবে। এখানে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। কিন্তু আমার রাজকুমার চন্দ্রকুমার যদি এখানে এসে আমাকে না দেখতে পায়, তাহলে ও যদি দেখে আমি এখানে নেই, তাহলে তাহলে তো এখান থেকে আবার ফিরে যাবে। না না মা, আমি কিছুতে এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। ফুলকুমারী, এরকম করো না। তুমি আমার কথাটা শোনো। আর তাছাড়া আমি এই রাজ্যের রানী, আর তাই তোমাকে আদেশ করছি, এক্ষুনি আমার সাথে রাজপ্রাসাদে যেতে হবে তোমাকে। চলো চলো বলছি আমার সাথে। এরপর ফুলকুমারীকে সাথে করে রানীমা রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। গ্রামের লোকজনেরা ফুলকুমারীর এমন অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়। সত্যি সত্যি আমাদের যুবরানীর কথা ভাবলে বড্ড কষ্ট লাগে। যুবরানীর কি হাল হয়েছে। আসলে আমাদের যুবরানী সেই প্রথম থেকে এখন পর্যন্ত একটুও শান্তি পেল না। এতদিন পরে একটু সুখের নাগাল পেল, আর তখনই তার জীবনে দুর্ঘটনা ঘটে গেল। এই বয়সে কিনা তার স্বামী হারা হতে হলো। সত্যি যুবরানীর মুখ পানে তাকালে ভীষণ কষ্ট হয়। এত সুন্দর মুখখানা কেমন মলিন হয়ে গেছে গো। এমন একটা প্রাণবন্ত মেয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। জানি না মহারাজা রানীমা তো মহারাজার রাজকুমারের মৃত্যুর শোকটা কোনোভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আমাদের যুবরানী সে তো কোনোভাবেই মেনে নিতে পারছে না গো এই শোকটা, যে রাজকুমার চন্দ্রকুমার আর বেঁচে নেই। সে তো ভেবেই আছে যে রাজকুমার চন্দ্রকুমার নাকি ফিরে আসবে, সে নাকি বেঁচেও আছে। আসলে যে যুবরানী রাজকুমার চন্দ্রকুমারকে বড্ড ভালোবাসত গো। সে কোনোভাবে কঠিন সত্যিটাকে মেনে নিতে চাইছে না। তবে একটা কথা কিন্তু আমার মনের মধ্যে সব সময় হয় যে মহারাজের দেহখানা পাওয়া গেল, কিন্তু রাজকুমার চন্দ্রকুমারের দেহখানা তো এখনো পাওয়াই গেল না। সত্যি কি কোনোভাবে রাজকুমার চন্দ্রকুমার বেঁচে থাকতে পারে?